আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। পাসপোর্টের সিল দেখান সোহেল তাজকে সাংবাদিক ইলিয়াস। দায়িত্বে অবহেলা করা এসআই কনস্টেবলকে বরখাস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন নিয়ে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, যে কোনো প্রয়োজনে জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে হবে বললেন সেনাপ্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। জনগণের নির্বাচিত সরকার ছাড়া একটি দেশের উন্নয়ন ও অগ্রগতি কখনোই সম্ভব নয়, কারণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে জনগণের সংশ্লিষ্টতা থাকে না। তাই অন্য কোনো ভাবনা না ভেবে সংস্কারের নামে কালবিলম্ব না করে দ্রুত জাতীয় নির্বাচন দিন। পাসপোর্টের সিল দেখান সোহেল তাজকে সাংবাদিক ইলিয়াস। পিলখানায় সংগঠিত নারকীয় হত্যাকাণ্ড নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটি অনুসন্ধানী ডকুমেন্টারি প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন। বুধবার রাতে শ্বাসরুদ্ধকর ৩৩ ঘন্টা ও পরের ১৬ বছর শিরোনামে একটি ডকুমেন্টারি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার বিষয়টি নিয়ে আসেন ইলিয়াস। তবে এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এই প্রতিবাদ করেন সোহেল তাজ। ওই পোস্টে তিনি ডকুমেন্টারিতে সাক্ষাৎকার দেওয়া ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসিরের একটি ছবি শেয়ার করে বলেন, স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ বিরোধী বিদেশে অবস্থানরত একজন তথাকথিত ইনভেস্টিগেটিভ সাংবাদিক বারবার আমাকে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়াবার জন্য কোনো প্রমাণ ছাড়া মিথ্যা বানোয়াট মন গড়া কথা বিভিন্নভাবে প্রচার করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বলেন, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে অনুরোধ করব, আপনি তথ্য প্রমাণ প্রকাশ করুন এবং কমিশনকে তা জানান। আমি নবগঠিত তদন্ত কমিশনকে আমার পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা সম্পর্কে বলতে চাই এবং সার্বিকভাবে সহযোগিতা করতে প্রস্তুত। সোহেল তাজ বলেছেন, আমি কোথায় ছিলাম, কেন এবং আমার কি ভূমিকা ছিল আমি বহুবার ব্যাখ্যা দিয়েছি। আমার ইন্টারভিউগুলো দেখে নিয়েন, ভাঙা রেকর্ডের মতো বারবার বলতে পারবো না। তিনি আরো বলেন, অনেকেই বলছেন আমি কেন এত উত্তেজিত হচ্ছি। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি যদি নিরপরাধ হন এবং আপনার বিরুদ্ধে এরকম একটি সিরিয়াস এবং জঘন্য ঘটনার সঙ্গে জড়িত থাকার মিথ্যা বানোয়াট মন গড়া অভিযোগ করা হয়, আপনি কি করতেন? এদিকে সোহেল তাজের এই পোস্টে মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস। ওই মন্তব্যে তিনি সোহেল তাজের উদ্দেশ্যে লেখেন, আমি সুস্পষ্টভাবে বলেছি, আপনি ঢাকা থেকে ডিপার্চার নিলেও বাইরের কোনো দেশের অ্যারাইভাল নেননি। অতএব আপনার পাসপোর্টের সিল দেখান যেখানে লন্ডনের অ্যারাইভাল আছে, তাহলে বুঝবো আপনি পিলখানা হত্যাকাণ্ডের সময় বিদেশে অবস্থান করেছেন। ইলিয়াসের এই মন্তব্যের জবাবে আবার পাল্টা মন্তব্য করতে দেখা যায় সোহেল তাজকে। সেখানে তিনি লেখেন, তোমাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে কমেন্ট করার জন্য। আশা করি পরিবার পরিজন নিয়ে ভালো আছো। আমার পোস্টটা আবার পড়ার জন্য অনুরোধ করছি। আমি স্পষ্টভাবে বলেছি যে তদন্ত কমিশনকে আমি সার্বিকভাবে সহযোগিতা করব। তাই তুমি তোমার সব প্রমাণাদি তাদের কাছে দিয়ে দাও, তারপর তারা যা করার করবে। তিনি আরও লিখেন, তুমি তো ভালো করেই জানো ব্যক্তিগত ইনফরমেশন পাবলিকলি শেয়ার করা সমীচীন না। তুমি একটু কষ্ট করে আমার ইন্টারভিউগুলো আবার দেখো, আমি কোথায় ছিলাম, কেন গিয়েছিলাম এবং সেখান থেকে কি করার চেষ্টা করেছিলাম জানতে পারবা। তোমার ইনফরমেশন ভুল। আমার মনে হয় তোমাকে কেউ বোকা বানাতে চাচ্ছে। দায়িত্বে অবহেলা করায় এসআই কনস্টেবলকে বরখাস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুলশান থানার দায়িত্বে অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার ভোরে রাজধানীর 4টি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় মিরপুর, দারুস সালাম, আদাবর, মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি। থানা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায়। এই সুযোগে সন্ত্রাসী অপরাধীরা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি তারা যেন এ সময়ও সজাগ ও সতর্ক থাকে। এ সময় তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যদের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে রাতে ঘুমাতে পারে ও নির্ভয়ে চলাফেরা করতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে।
চলমান যৌথ অভিযান আর কতদিন চলবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে, তবে অন্যান্য অভিযান চলমান থাকবে। নির্বাচন নিয়ে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না, বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছেন না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করে। মানুষ মনে করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে। অতি দ্রুত দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সেই লক্ষ্যে সুস্পষ্ট নির্দেশনা আমরা পাচ্ছি না। মির্জা ফখরুল বলেন, সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপিকে গণতন্ত্রের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য কি পরিমাণ ত্যাগের মধ্যে দিয়ে সংগ্রাম করতে হয়েছে। ইতোমধ্যে দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয়, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আইন শৃঙ্খলা অবস্থার অবনতি হচ্ছে। ক্রমান্বয়ে শিক্ষাঙ্গনগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ থাকছে না। অবিভক্ত বাংলায় যেসব বরেণ্য বিজ্ঞানী, সাহিত্যিক যারা বিশেষ করে পূর্ব বাংলায় জন্মগ্রহণ করেছেন, তাদের নামগুলোকে বাদ দিয়ে এখন কোনো বিশ্ববিদ্যালয়ে নামকরণ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেন তিনি আরও বলেন, আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি। আমরা এখন অপেক্ষা করছি আমাদের দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে স্বপ্ন, একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করবার, সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত করার চেষ্টা করছেন। বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। দেশের অভ্যন্তর থেকেও কিছু গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। যে কোনো প্রয়োজনে জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে হবে, বলেন সেনাপ্রধান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট আধুনিকায়ন হয়েছে। নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র সরঞ্জামাদি সংযোজন সহ ও উন্নয়ন কল্যাণমুখী কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এতে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। রেজিমেন্টের প্রত্যেক সদস্যকে পেশাদার ও প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর। ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 1971-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে জানিয়ে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 2021 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠা লাভের পর অতি অল্প সময়ের মধ্যেই কঠোর পরিশ্রম, সময়োপযোগী পরিকল্পনা এবং দেশপ্রেমের দৃঢ় অঙ্গীকারের মধ্যেই আজকের এই মর্যাদাপূর্ণ অবস্থানে আসীন হয়েছে। এই রেজিমেন্ট কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 2011 সালে জাতীয় পতাকা লাভের দুর্লভ সম্মানে অধিষ্ঠিত হয়েছে। এর আগে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর মধ্যে দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।